জানি মজিবর চোর ছিল, মজিবর চোর, শেখ হাসিনাও চোর, ও তো শেখা চোর। আর আওয়ামী লীগের জন্মই তো চুরি করার থেকে, কারণ জনগণের আবেগকে চুরি করে সে রাজনীতিতে আসছে, জনগণের আবেগ চুরি করছে। এবং এই দেশের যে যতগুলো অবস্থান আছে, যেমন এই এত এরিয়া, এই ধানমন্ডির মতো জায়গায় এত ভিআইপি এলাকার ভিতরে এত সম্পদ কোথায় থেকে আসলো? আর এটা আমি যতটুকু শুনছি এলাকার মানুষের কাছে, এখানে মন্দির ছিল, আর মন্দিরের জায়গা তো কেউ বিক্রি করে না। আমার মনে হচ্ছে কিছু জুলুম করে জোর করে নিছে, আমার মনে হয়। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা জানি না, আমরা তো ছোট, আমরা বয়স কম, আমরা দেখি নাই। তবে হিস্ট্রি থেকে জানতে পারতি ওরা চোর। ৭১-এর যে মজিবর, ৭৫-এর যে মজিবর, ৭০-এ কিন্তু এই মজিবর ছিল না। এটা হয়ে গেছে কেন? উপদেষ্টারা বসে এগুলো বাই করবে তো, কখনো কারাই করে না। আজকে 6 মাস হয়েছে সে পালাই গেছে, সে তার নামে কোনো মামলা নাই, কেন কিছু নাই, খালি বলতেছে উপদেষ্টা ইন্ডিয়া থেকে আমরা আইনের শাস্তি দেব। কবে দিব? যখন ওরা আইসা আবার ক্ষমতায় বসবে তখন ওদেরকে ক্ষমতা আনার জন্য বিএনপি চেষ্টা করতেছে। আওয়ামী লীগ নামে দল শাস্তির আগে কয় নির্বাচন দেন। ওদের বিচার না করে কে নির্বাচন? দেশ সংস্কার হবে, দেশের আমলা কামলা এখন পর্যন্ত সচিবালয়ে বসে রয়েছে আওয়ামী লীগের। এই যে দেখেন টুক্কু শাহাবুদ্দিন, এখন পর্যন্ত কেন ইয়াতে আছে, প্রেসিডেন্ট পর্যায়ে আছে? তাকে নামানো উচিত। সে তো আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগ সে তো দেশের চোর। তার ব্যাকম্যান দেখেন গেছে, সেও তো চোর। তার এখন পর্যন্ত যে এত টাকা তারে আসলো কীভাবে? টুকুর প্রত্যেকটা আওয়ামী লীগের এত সম্পদ হইলো কীভাবে? আমি যতটুক দেখি আওয়ামী লীগ ছিল মানে জঘন্য চোর। আমি যতটুক দেখছি একদম মানে বলা যাবে না, নোংরা ভাষায় বলবো কি আর, চোর ছাড়া কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, এই যে বাড়িটা ভেঙে ফেলছে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। বাড়িটা ভেঙে ফেলানো উচিত, যেহেতু জনগণের টাকা দিয়ে তো একটা ভালো কিছু মসজিদ মাদ্রাসা বা অন্য কিছু সরকারি যদি অফিস আদালত করতো তাহলে গ্রহণযোগ্য হইতো। টাকা তো আমাদেরই ট্যাক্সের টাকা, কিন্তু এইটা দিয়ে এখানে যা দেখলাম যে এখানে একটা গাড়ি নাই, ঘোড়া নাই, এনে তো লোকজন আনে আটকাইতো, হয়তো বিভিন্ন টর্চার করতো। 32 নম্বর দিয়ে জীবনে কেউ ঢুকতে পারতো না। আমি তো ভালো কথা, আমার সে আরও বড় ব্যবসায়ীরাও তার যদি পরিচয় দিত তাও ঢুকতে পারতো না, বা আপনিও পারতেন না অনুমতি ছাড়া। এখানে নিশ্চয়ই এখানে যেইভাবে কারুকার্য করছে এটা একটা গাড়ির পার্কিং স্থান না, এটা নিশ্চয়ই একটা আয়নাঘর। আমি বলবো না, বা সবাই আয়নাঘর বলে, মানে এটা কি আয়নাঘর বা আয়নাঘরের তো না আরও উন্নত কোনো ঘর কিনা, বা আরও যেটা বলে জেলের ভিতরে একটা সেল আছে। জেলখানায় যাই না, শুনছি জেলখানার ভিতরে একটা সেল আছে, মানে যারা জেলখানার ভিতরে মারামারি করে তাদেরকে নিয়ে একটা স্পেশাল রুমের ভিতরে আটকে রাখে, এটার নাম বলে সেল। আমার এক ভগ্নিপতি জেলে গেছিল, উনি আমাকে এই কথাটা বলছে যে জেলের ভিতরে আমি মারামারি করছি, আর আমার যে এক জায়গায় ছোট্ট একটা ঘরে দাঁড়া করে সেলে রাখছে। এই সেল তৈরি করছে কিনা তাও তো জানি না। আর এখানে দেখেন যে এই পরিবেশ, সামনের তো বুঝেই জানা যে পিছনে তা এতগুলি জায়গা আবদ্ধ করে রাখছে, বোঝা যায়। আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো, কেউই সম্ভব না। কিন্তু এই যে মানুষের একটা ক্ষোভ, এই ক্ষোভের জন্যই ভাঙ্গাভাঙ্গি হয়েছে। এটা তো ওনার সম্পত্তি না। আর এই যদিও জমিন ওনার ক্রয় সম্পত্তি হয়ে থাকে, এই সম্পত্তিটা জনগণের টাকাই ক্রয় করছে। ওনার তো কোনো নির্ধারিত বেতন নিছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বেতন নিছে। আমি যদি ব্যবসা করি, আমি যদি মসজিদে একটা টাকা আল্লাহ রাস্তায় দান করি, তো দান হইব আমার পবিত্র টাকা। আর উনি হলো রাজনীতি করে ব্যবসা করছে, রাজনীতি করে চাকরি বেতন পাইছে কত, ধরেন 2 লাখ টাকা। উনি তো 2 লাখ টাকার ফুল দৈনিক ব্যবহার করছে। রাজনীতি করে যদি উনি প্রধানমন্ত্রীর বেতন যদি 5 লাখ হয়ে থাকে, তো 5 লাখের ভিতরে 5 লাখ টাকার উনি 1 মাসে ফুলই বিতরণ করছে, শাহবাগের ফুল আর যেখানের ফুলই হোক। কিন্তু বাকি এই যে মন্ত্রী মিনিস্টার অফিস আদালত যত আমলাতান্ত্রিক যত যা কিছু করছে, এই টাকা পাইছে কই? এটি করছে করতে, এই জমিন কার পয়সা দিয়ে কিনছে? এইটারে ওই যে নবীজির, আমি হজে গেছি, নবীজির ওই যে প্রস্রাবখানা বানাইছে না, আবু জাহেলের বাড়িটারে প্রস্রাবখানা বানাইছে না, এইটারে আবু জাহেল হিসাব করে এটারে একটা পাবলিক টয়লেট দেওয়ার ব্যবস্থা করলে আমার মনে হয় যে খুব সুন্দর হইতো। আর এই সোবানবাগ মসজিদ সহকারে এদিকে কোনো একটা টয়লেট নাই মানুষের প্রস্রাব করতে গেলে। হ্যাঁ, পুরা কয়েকটা স্তর করিয়া, কয়েকটা ডাইভারশন রোড করিয়া যদি আবু জাহেলের ওই বাড়ির মতোর যদি একটা টয়লেট করতো, যেমন মদিনা আছে 5 নম্বর টয়লেট, 6 নম্বর টয়লেট, 7 নম্বর টয়লেট, মক্কায় আছে এত নম্বর বাথরুম,
পুরুষের এত মহিলাদের এত, এইভাবে যদি পুরুষ মহিলার ভাগ করিয়া যদি করতো তাহলে অত্র এলাকার সবাই উপকৃত হইতো। শ্রমিকের জন্য একটা, অফিসারদের জন্য একটা, যেমন শ্রমিক শ্রেণী আছে রিক্সাওয়ালা, এরা পোশাক করে রাস্তায় দাঁড়িয়ে, আমার আম্মের সবারই ক্ষতি। হ্যাঁদের জন্য যদি একটা সেক্টর থাকতো, তারপরে মনে করেন অফিস আদালত যারা আছে, অফিসার স্টাফ যারা আছে, হ্যাঁদের জন্য গাড়ি দ্বারা পার্কিং করে একটা পোশাক পানা থাকতো। তারপরে সাধারণ আমরা যেন সাধারণ ফ্যামিলি যেন ব্যবসায়ীরা, তাদের জন্য যদি একটা থাকতো, অথবা গণহারে যদি সবার জন্যই একটা ল্যাট্রিন থাকতো, পাবলিক টয়লেট, অর্থাৎ প্রস্রাবখানা একটা আলাদা আর পায়খানার খানার একটা আলাদা, উজুর স্থান আলাদা, অথবা সাথে একটা মসজিদ, অথবা সাথে একটা মাদ্রাসা। কথার কথা কই আর কি। হ্যাঁ, কেন মসজিদ কেন চান না? আবু জাহেলের বাড়িতে কোনো মসজিদ হয় না। আবু জাহেলের বাড়িতে কোনো মসজিদ হয় না। লক্ষ্য করে তাইলে আর মসজিদ মাদ্রাসার প্রশ্নই জাগে না। যদি মন্দির হয়, যদি মন্দির হয়, মন্দির তো প্রশ্নই জাগে না। অত্র এলাকায় তো কোনো হিন্দু নাই, তেমন মন্দির তো প্রশ্নই জাগে না। হ্যাঁ, এখন তো ইন্ডিয়া গেছে, মন্দির দেবো কেন? টয়লেট সবচেয়ে সুন্দর হইব। একবারে আমি মনে করি যে আমার সাধারণ জ্ঞান, আমি সাধারণ ছোট্ট একজন ব্যবসায়ী, হ্যাঁ, আমি মনে করি যে একটা পাবলিক টয়লেট হলে এটা জীবনে একটা সাকসেস থাকবে। যে মক্কায় যেরকম আবু জাহেলের বাড়িতে টয়লেট হয়েছে, এখন আবার এখানে একটা টয়লেট হোক, বিভিন্ন ডাইভারশন রোড করিয়া অনেক রুম করতে পারবো।